আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে বাসাতে অবস্থান করছো। প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি করা যাবে না, তাই না? আমাদের সময়টা একটু অন্যরকম যাচ্ছে। আশা করি বাসায় বসে পড়াশোনাও করছো আমার সাথে সাথে। সবাই নিশ্চয়ই একটা খাতা সামনে আছে, পেন্সিল আছে, কলম আছে, আর সাথে সাথে অবশ্যই একটা ক্যালকুলেটর। তোমার সামনে ক্যালকুলেটর মানে আমার সামনে আছে, কারণ আমার উত্তরগুলো লাগবে। ঠিক আছে? আচ্ছা, আসো আমরা গতদিন কি করেছি। গতদিন আমরা নগদ চক্র শুরু করি, আমরা নগদের ব্যবস্থাপনা শুরু করেছিলাম। সেখানে আমরা নগদ চক্র বা ক্যাশ সাইকেল সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। বোর্ডের দিকে একটু দেখো, বোর্ডে আমি অলরেডি তোমাদের সূত্রগুলো লিখে দিয়েছি। আমরা গত ক্লাসে যে আলোচনাটা করেছি, যেমন এখানে প্রথমে আমরা পরিচালন চক্র দেখেছিলাম। পরিচালন চক্র মানে অপারেটিং সাইকেল। আমরা বলেছিলাম যে পরিচালন চক্রের মধ্যে দুটো বিষয় আছে। একটি হলো ইনভেন্টরি পিরিয়ড বা মজুদের গড় অবস্থান কাল, মজুদটা ক্রয় করা এবং বিক্রয় করার মধ্যবর্তী যে সময়টা, এটাকে আমরা মজুদের অবস্থানকাল বলছি। তার সাথে সাথে আমাদের বাকি আদায়ের গড় সময় মানে অ্যাকাউন্টস রিসিভেবল পিরিয়ড। আমরা বিক্রয় করছি বাকিতে, আর আমাদের কালেকশন হলো, ক্যাশ কালেকশন হলো, এই সময়টাকে আমরা বলছি বাকি আদায়ের গড় সময়। তাহলে এই দুটো মিলে এটা আমাদের কি, এটা হলো আমাদের অপারেটিং সাইকেল। আমরা নগদ চক্র কিভাবে পেয়েছিলাম? আমরা বলেছি যে নগদের যে চক্রটা সেটা একটু দেরিতে শুরু হয়েছে, কারণ নগদে আমি যখন পরিশোধ করেছি, ঠিক যখন কাঁচামাল মজুদটা ক্রয় করেছি তখনই আমি নগদটা কি করেছি, নগদ আমি তখনই প্রদান করি নাই, নগদটা প্রদান করেছি একটু পরে। তাহলে ঠিক যতটুকু পরে আমি প্রদান করেছি সেই সময়টাকে আমরা বিয়োগ করেছি। তাহলে এ পাশে দেখো আমি এখানে লিখে দিয়েছি যে আমাদের নগদ চক্র, এখানে আমাদের সেই মজুদের গড় অবস্থানকাল, ইনভেন্টরি পিরিয়ড, তার সাথে আমরা বাকি আদায়ের গড় সময়, অ্যাকাউন্ট রিসিভেবল পিরিয়ড, এবং লাস্ট আমরা যেটা করেছি পাওনা পরিশোধের গড় সময়, এটাকে আমরা বিয়োগ করেছি। পাওনা পরিশোধের গড় সময় অর্থাৎ কি হলো যে আমার এই দুটো মিলেই তো আমাদের অপারেটিং সাইকেল, কিন্তু আমাদের নগদ চক্রটা, নগদের যে কাজটা, সেটা কাজটা একটু দেরিতে শুরু হচ্ছে, নগদের বহিঃপ্রবাহটা একটু দেরিতে হয়েছে। তার মানে আমাকে আমার যে পাওনাদার, যে আমার কাছ থেকে পাবে, সে আমাকে যে সময়টা ক্রেডিট টাইমটা দিয়েছে সেই সময়টা আমি মাইনাস করে নিব, কারণ তখন তো আমার নগদের বহিঃপ্রবাহ ঘটেনি। সে কারণে আমরা মাইনাস করে দিয়েছি গড় পরিশোধ, নগদ পরিশোধের, পাওনা পরিশোধের গড় সময়। তাহলে আজকে আমরা বলেছিলাম, তারপরে আমরা আগাবো, আমরা নগদের আবর্তন দেখব। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে, আমরা নতুন কোনো টপিকে যাওয়ার আগে আমি একটু গত ক্লাসের প্রশ্ন তোমাদের উত্তরগুলো বলে দিই। যেমন একটা প্রশ্ন ছিল কি, যে আমরা ক্যাশ ম্যানেজমেন্ট বা নগদের ব্যবস্থাপনাকে আমরা লিকুইডিটি ম্যানেজমেন্ট বলতে পারি কিনা, এটা একটা প্রশ্ন ছিল, একজন অনেকবার প্রশ্ন করেছে। এটা আসলে আমরা বলতে পারি না। হ্যাঁ, কারণ লিকুইডিটি ম্যানেজমেন্টটা আসলে আমাদের কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট। লিকুইডিটি মানে হলো লিকুইড অ্যাসেটের ম্যানেজমেন্ট। লিকুইড অ্যাসেট মানে কিন্তু শুধুমাত্র আমাদের ক্যাশ না, লিকুইড অ্যাসেটের মধ্যে আমাদের মজুদও আছে এবং প্রাপ্য বিলও আছে। সুতরাং আমাদের কারেন্ট অ্যাসেটের যে ম্যানেজমেন্টটা, এটাকে আমরা লিকুইডিটি ম্যানেজমেন্ট বরঞ্চ বলতে পারি। আর ক্যাশ ম্যানেজমেন্ট যেটা যেটা নগদের ব্যবস্থাপনা, সেখানে কিন্তু শুধুমাত্র ক্যাশের ডিসবার্সমেন্ট এবং ক্যাশের কালেকশন, মানে ক্যাশটা যে প্রদান করলাম এবং ক্যাশটা যে কালেকশন করলাম, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। এবং তার সাথে সাথে আমাদের কি কাম্য নগদের পরিমাণ, মানে আমরা যে নগদ টাকাটা সংরক্ষণ করবো, আমাদের তো কিছু টাকা হাতে রাখতে হয়, নগদের যে ক্যাশ ইন হ্যান্ড আমরা বলি, সেটা কতটুকু হবে, সেটা কোন কাম্য পরিমাণটা কত, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। যদিও আমরা যখন নগদ চক্র পড়ছি তখন কিন্তু এখানে আমাদের ইনভেন্টরি নিয়েও কথা আছে, এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল নিয়েও আলোচনা আছে, তাই না? এখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। তারপরেও লিকুইডিটি ম্যানেজমেন্টের আওতাটা আরেকটু বিস্তৃত, এটার স্কোপটা আরেকটু বড়। আর ক্যাশ ম্যানেজমেন্টে আমরা আসলে নগদ এবং নগদের সমতুল্য, হ্যাঁ, নগদ এবং নগদের সমতুল্য, নগদের সমতুল্য কথার অর্থ কি, যেটাকে আমরা মার্কেটেবল সিকিউরিটিস বলছি। হ্যাঁ, মার্কেটেবল সিকিউরিটিস, যেমন গভর্নমেন্ট সিকিউরিটিস হতে পারে, যেগুলো খুব সহজে ক্রয় বিক্রয় করা যায়, সেগুলোর কথা আমরা বলছি। তাহলে এই দুটো, মানে আমরা আসলে নগদ টাকাটা যখন আমাদের হাতে থাকে, সেটা আমরা আইডল রাখতে চাই না, সেটাকে আমরা কোথাও ইনভেস্ট করি, খুব সহজে দ্রুত ক্যাশ করা যাবে এই ধরনের কোনো জায়গায় আমরা বিনিয়োগ করি, তাহলে সেটাকে আমরা মার্কেটেবল সিকিউরিটিস বলছি। তাহলে ক্যাশ এবং ইজিলি কনভার্টেবল টু দ্য ক্যাশ, কনভার্টেবল টু ক্যাশ, যেটা আমাদের মার্কেটেবল সিকিউরিটিস, এই দুটোর ম্যানেজমেন্ট নিয়ে আমরা নগদ ব্যবস্থাপনায় আলোচনা করি। আর লিকুইডিটি ম্যানেজমেন্ট, যেটা আমি বললাম, একটু বিস্তৃত, এখানে কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের সাথে মঞ্চ এটাকে আমরা মিলাতে পারবো। এটা একটা প্রশ্ন উত্তর ছিল। আর একটা কথা হলো, তোমরা প্রশ্ন করেছো, আবুল কালাম খুব সম্ভবত প্রশ্ন করেছো যে 365 ধরতে পারবো কিনা। এটা কিন্তু আমি তোমাদের আগেও বলেছি ক্লাসে,
যে এটা আমরা ওয়ার্কিং ডেজ 360 ধরেছি, তুমি অবশ্যই 365 ধরতে পারবে। বরঞ্চ তুমি যখন অনার্স লেভেলে যাবে, যখন তুমি অনার্সের যে বইগুলো আছে আমাদের ভ্যান হর্ন বা রস ওয়েস্টারফিল্ডের যে বইগুলো আছে, ওখানে কিন্তু 365 ব্যবহার করা হয়েছে। এখানে তোমাদের এই বইটাতে যে বইটা আমি ফলো করছি এতে 360 ডেজ ইউজ করা, তাই আমি এটা ব্যবহার করছি। তাহলে দুটোতে কোনো সমস্যা নাই, 360 বা 365 বার্ষিক যে আমাদের মানে হিসাবটা, এটা তুমি ধরতে পারো, কোনোই সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের পরিচালন চক্র সম্পর্কে আমরা জেনেছি, নগদ চক্র সম্পর্কে জেনেছি। এরপর আমি এটা বলেছি নগদ আবর্তনটা একটু জেনে নিয়ে তারপরে আমরা এই ইনভেন্টরি পিরিয়ড, অ্যাকাউন্ট রিসিভেবল পিরিয়ড এবং অ্যাকাউন্টস পেয়েবল পিরিয়ড কীভাবে নির্ণয় করা যায় সেটা আমি একটু দেখিয়ে দেবো। কিন্তু আগে আমি দেখাতে চাই সেটা হলো নগদ আবর্তন। নগদ আবর্তনটা কি? নগদ চক্র বের করলাম, নগদ আবর্তন। আরও বোধহয় কিছু প্রশ্ন ছিল, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, এরপরে আমি মনে করতে পারি, আমি বলে দেবো তোমাদের। নগদ আবর্তন, টার্নওভার, ক্যাশ টার্নওভার। আবর্তন মানে কি? কতটুকু ঘুরছে, হ্যাঁ, কতবার আবর্তিত হচ্ছে। তাহলে সেটা কি? সেটা হলো, আবারও আমি 360 দিন ধরলাম, অবশ্যই তুমি 365 ধরতে পারবে। তাহলে বছরে যে কয়টা দিন, তার ভিতর থেকে আমাদের নগদ চক্র, আমাদের এই যে নগদ চক্র, এটাকে আমরা ডিভাইডেড বাই করছি নগদ চক্র, ঠিক আছে? তাহলে বছরে এই নগদ চক্রটা কতবার আসছে, তাহলে এটা কীভাবে হবে? ধরো এখানে আমাদের গত ক্লাসে আমরা কত বের করেছিলাম যে 75 ডেজ ছিল আমাদের নগদ চক্র। তাহলে আমাদের নগদ চক্র যদি 360 হয়, এখানে আমরা কত 75 দিন দিয়ে ভাগ করতে চাই। বলে ফেলো, আমাকে সবাই উত্তর দিয়ে দাও যে এটা আনসারটা কত হবে। 360কে 75 দিয়ে যদি ভাগ করি কত হবে? তাহলে যেটা বের হবে সেটাকে, এই আমাদের আবর্তনকে আমরা একক হিসেবে ব্যবহার করি বার, হ্যাঁ, কতবার, হ্যাঁ, এখানে দিন না, কিন্তু এখানে কতবার এটা আবর্তিত হচ্ছে। মানে কি, এখানে উপরেও 360 ডেজ, নিচেও 75 ডেজ, তো দিন দিন কাটাকাটি চলে গেল, সুতরাং একটা অ্যামাউন্ট চলে আসে, সেটাকে আমরা বার বলছি। তাহলে ঘটনাটা কি হলো? এই যে আমরা ছোটোবেলায় মানে স্কুল লেভেলে চাকার অঙ্ক করেছো না, গাড়ির চাকা ঘুরছে, কত দূরত্ব গেল, এরকম পড়েছো না? তাহলে সেই তো চাকা, আমাদের সেই যে নগদ চক্র, এই নগদ চক্রটা যে ঘুরছে, এটা যে ঘুরছে, এটা ঘুরতে যেয়ে সে ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে সে একবার ঘুরে কতটুকু অতিক্রম করে, তাহলে 360 ডেজের মধ্যে, মানে বছরে সে কতবার অতিক্রম করে, সেটাকে আমরা বলছি কত, নগদের আবর্তন বলছি। এটাকে যদি আমরা একটু টাইম লাইন দিয়ে বলি, সময়ের যে এটা সময়ের টাইম লাইন দিয়ে যদি বলি, তাহলে আমাদের এটা কি, যেমন এখানে ধরো একটা নগদ চক্র পার হতে, একটা নগদ চক্র পার হতে কত লাগছে? 75 ডেজ। তাহলে দুটো নগদ চক্র পার হতে আমার কত? 150 দিন সময় লাগবে, ঠিক আছে? এরকমভাবে তিনটা নগদ চক্র পার হতে কত সময় লাগবে? তাহলে এরকমভাবে আমাদের, তাহলে 150 মানে চারবার ঘোরা হয়ে যাবে। তাহলে এরকমভাবে আমরা বের করে নিই যে আমাদের নগদ চক্রটা আবর্তিত হচ্ছে কতবার, সেটাকে আমাদের নগদের আবর্তন বা ক্যাশ টার্নওভার, ঠিক আছে? ক্যাশ টার্নওভার, ক্যাশ টার্নওভার। তাহলে আমাকে একটু কমেন্টের সাইডটা রাখো, আমি একটু দেখি যে আমাকে উত্তর দিল কিনা। এখানে কত হবে? 4 পয়েন্ট সামথিং হবে না? 4.4 তো আমরা বুঝতেই পারছি যে 4 হবে। আচ্ছা, তাহলে আমাদের নগদের আবর্তন মানে কি, যে নগদ চক্রটা আমার বছরে কতবার ঘুরছে। 4.8, রাইট, ভেরি গুড। কে বললো দেখো, আমি নাম জানতে চাই। আমাদের মোহাম্মদ রিমন, ভেরি গুড। আকিব, হ্যাঁ আকিব আনসার করেছে, ভেরি গুড। নতুন, আচ্ছা, তাহলে আমাদের এটা হলো 4.8, 4.8। ঠিক আছে, আমার সাথে সাথে যারা পড়াশোনা করছে তাদেরকে আমি নামগুলো মনে রাখতে চাই, তাই না? আমার জন্য এটা খুব ইন্সপায়ারিং যে তোমরা আমার সাথে পড়াশোনা করছো, কারণ আমি যাকে পড়াচ্ছি সে নিতে পারছে কিনা, হ্যাঁ, তোমরা জিনিসটা, আমার পড়াটাকে, আমি যেগুলো তোমাদেরকে লেসন দিচ্ছি, এটা তোমরা গ্রহণ করতে পারছো কিনা, এটা জানাটা আমার জন্য খুব জরুরি। সুতরাং বুঝতে পারলেও আনসার করবে, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে না পারলেও বলবে, প্রশ্ন করবে, যে কোনো প্রশ্ন আনসার করবে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমাদের নগদ চক্র, এখানে যখন আমরা 75 দিন বলছি যে নগদ চক্রটা 75 দিন লাগছে, তাহলে বছরে কতবার নগদ চক্রটা আসবে, সেটাই আমাদের নগদের আবর্তন। তাহলে এখানে আমি একটু জিনিস তোমাদের দেখাই। এই যে আমরা নগদ আবর্তনের যে সূত্রটা লিখেছি, তাহলে আমি যদি একটু ঘুরিয়ে লিখি, আমি এভাবে লিখতে পারি যে নগদ
চক্র সমান সমান হলো 360 ডিভাইডেড বাই নগদ আবর্তন, তাই না? আমরা এভাবে লিখতে পারি। এখানে কি করলাম, নগদ চক্রটা এই পাশে নিয়ে এসেছি আর নগদ আবর্তনকে জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন যেটাকে আমরা বলি। তাহলে এভাবে আমি লিখতে পারি। এটা লেখার কারণটা কি? কারণটা হলো অনেক সময় আমাদেরকে এভাবে বলে দেয় যে নগদ আবর্তন এতবার হচ্ছে, তাহলে নগদ চক্রটা কত। তাহলে এগুলো আমাদের জন্য কঠিন হবে না। আমি তো বলেছি যে সূত্র কিন্তু একটাই, সেটা বিভিন্নভাবে ঘুরে ফিরে লেখা যায়, সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এই গেল আমাদের নগদের চক্র। নগদের চক্র, নগদের আবর্তন আমরা শিখে নিলাম। আমি আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা যেটা শিখব সেটা হলো এই যে আমাদের এই মজুদের গড় অবস্থানকাল, যেটাকে আমরা ইনভেন্টরি পিরিয়ড বলছি, এটা কীভাবে বের করা যায়, অ্যাকাউন্ট রিসিভেবল পিরিয়ড কীভাবে বের করা যায়, বা অ্যাকাউন্টস পেয়েবল পিরিয়ড কীভাবে বের করা যায়, এটা বলতে আমরা কি বোঝাচ্ছি। আমি সূত্রগুলো লিখে দিই, দেখো। যেমন প্রথমে হলো মজুদের গড় অবস্থানকাল। আমি মুছে দিই, এগুলো মুছে দিই, ওর পাশে ওটা থাক। আচ্ছা, এখানে এটাকে আমরা বলছি ইনভেন্টরি পিরিয়ড, এটাকে আমরা বলছি ইনভেন্টরি পিরিয়ড। দেখো, মজুদের গড় অবস্থানকালের যে সূত্রটা আমরা লিখি সেটা হলো গড় মজুদ, আর ডিভাইডেড বাই হলো আমাদের দৈনিক বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রিত মজুদের ব্যয় আমরা বলতে পারি। আর এখানে গড় মজুদ না লিখে তোমাদের বইতে মজুদ পণ্য লেখা আছে, একই কথা। হ্যাঁ, এখানে গড় মানে হলো আমাদের অসমাপনী থাকে, আমাদের প্রারম্ভিক থাকে, আমরা গড় করে নিলে গড়টাকে আমরা বলি যেটা অনেক বেশি কমিউনিকেটিভ। হ্যাঁ, গড় যখন আমরা বলবো। আচ্ছা, তাহলে আমাদের গড় মজুদ, আমরা যদি মজুদের গড় অবস্থানকাল বের করতে চাই, তাহলে আমরা এভাবে বের করতে পারবো, গড় মজুদকে দৈনিক বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে আমরা ভাগ করব। এটা আরেকটা সূত্র আছে, দেখো আরেকটা সূত্র আছে, সেটা আমি লিখে দিই। সেটা কি? সেটা হলো 360 ডিভাইডেড বাই মজুদ আবর্তন। ঠিক আছে, মজুদ আবর্তন মানে হলো ইনভেন্টরি টার্নওভার। এখন এই যে আমি কথাটা বললাম যে আরেকটা সূত্র আছে, এটা একটু আমি ক্লারিফাই করতে চাই। সূত্র আসলে আরেকটা না, ঠিক আছে? একই সূত্র আমরা দুভাবে লিখছি। তাহলে একটু দেখে নিই যে কেন একই সূত্র বলছি। আচ্ছা, আমরা এখান থেকে কি করব, আমরা এই সূত্র থেকে এই সূত্রে একটু চলে যাই। যেমন এখানে যদি আমি লেখো, এটাকে আমি লিখতে পারি কি, গড় মজুদ দৈনিক বিক্রিত পণ্যের ব্যয় মানে হলো বিক্রিত পণ্যের ব্যয়, একে যদি আমি 360 দিয়ে ভাগ করি তাহলে তো দৈনিক বের হবে, তাই না? আমার যে টোটাল যে কস্ট অফ গুডস সোল্ড, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় মানে হলো কস্ট অফ গুডস সোল্ড, যেই পণ্যটা বিক্রয় করেছি তার কস্টটা, তার ব্যয়টা, তার খরচটা কত। তাহলে আমার টোটাল যে খরচটা হয়েছে তাকে আমি 360 দিয়ে ভাগ করতে চাই, তাহলে আমার দৈনিক বের হয়ে যাবে। তাহলে এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এখন দেখো আমাদের যে ভাগের সূত্র অনুযায়ী আমরা কি করব, আমরা লিখতে পারি গড় মজুদ, আমরা ভাগ যেভাবে করি আর কি, ডিভিশন যেভাবে করি, তাহলে 360 উপরে চলে যাবে, 360 উপরে চলে গেল, আর নিচে আসলো হলো বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, এখানে আমি এই পাশে একটু যাই, এটা থাকুক আমাদের বক্সের মধ্যে, আমরা এখানে এটাকে মিলাতে চাচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 360 ডিভাইডেড বাই হলো বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই হলো গড় মজুদ। মানে কি? মানে হলো জাস্ট যে কাজটা এখানে করেছিলাম সেই কাজটাই আবার করলাম, মানে গড় মজুদকে নিচে নিয়ে এসেছি, 360কে উপরে রেখেছি, গড় মজুদকে এই বিক্রিত পণ্যের ব্যয় নিচে নিয়ে এসেছি। এখন এই যে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ, এটার মানেই হলো মজুদ আবর্তন। ঠিক আছে, তাহলে কি আমাদের আসলো এই সূত্র আর এই সূত্র কি একই রকম লাগছে?
তাহলে যে বলেছিলাম যে সূত্র কিন্তু আলাদা না, সূত্র একই, ডিফারেন্টভাবে আমরা লিখি। তবে এগুলো একটু জানাটা জরুরি, কারণ কখনো কখনো তোমার কাছে হয়তো মজুদ আবর্তনই শুধু বলে দিতে পারে। তাহলে মজুদ আবর্তন বললে তো তুমি তাহলে খুব সহজেই তুমি মজুদের অবস্থান কালটা জেনে যাবা। যেভাবে আমরা নগদ চক্রর ক্ষেত্রে দেখেছি না, 360 ডিভাইডেড বাই 360 ডিভাইডেড বাই যদি আমরা নগদের আবর্তন দিই তাহলে আমাদের নগদ চক্র বের হয়ে যাচ্ছে। একইভাবে আমরা 360কে যদি মজুদের আবর্তন দিয়ে ভাগ করি তাহলে মজুদের চক্র মানে মজুদের অবস্থানকাল, মজুদের চক্র না এটা, মজুদের চক্রই তো। মজুদে আমি ক্রয় করেছি, আবার এটা বিক্রয় করেছি, আবার ক্রয় করি, আবার বিক্রয় করি, এই তো চক্রই তো, আমাদের সবই তো চক্রের মতোই আমরা বলতে পারি। তাহলে এটা অবস্থানকাল। আসলে আমরা বুঝাতে চাচ্ছি যে এটা অবস্থানকাল। তাহলে তুমি যদি মজুদের 360কে মজুদের আবর্তন দিয়ে ভাগ করো তাহলেও তুমি যেভাবে পেয়ে যাবে মজুদের অবস্থানকাল, একইভাবে এভাবেও আমরা পাবো গড় মজুদ ডিভাইড বাই দৈনিক বিক্রিত পণ্যের ব্যয়। দৈনিক বিক্রিত পণ্যের ব্যয় মানে আমাদের যে টোটাল কস্ট অফ গুডস সোল্ড আমাদের হাতে থাকে, বিক্রিত পণ্যের ব্যয় যেটা থাকে মোট ব্যয়টা, এটাকে আমরা 360 দিয়ে ভাগ করলে কিন্তু দৈনিক পাবো। মানে কি দৈনিক এত ব্যয় হচ্ছে, তাহলে এই পুরো গড় মজুদটা ক্লিয়ার হতে কত সময় লাগবে, এই তো। আর আবর্তন, মজুদ আবর্তন কি হলো যে তোমার মজুদের এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে গড় মজুদটা কত, মানে তোমার শেষে তুমি অ্যাভারেজ এটা চিন্তা করছো সেটা বিক্রিত পণ্যের মধ্যে কতবার এটা আবর্তিত হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা মজুদের অবস্থান কালটা শিখে নিলাম। এরপরে আসো আমাদের বাকি আদায়ের গড় সময়। বাকি আদায়ের গড় সময়, যেটাকে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল পিরিয়ড বলছি, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল পিরিয়ড বলছি। তাহলে বাকি আদায়ের গড় সময় কিভাবে আমরা বের করব? এটাকে আমরা লিখতে পারি প্রাপ্য বিল ডিভাইডেড বাই দৈনিক ধারে বা বাকিতে, ধারে না লিখি বাকিতে লিখি আমি, যেহেতু আমরা বাকি কথাটাই ব্যবহার করেছি, দৈনিক বাকিতে বিক্রয়, ঠিক আছে। এবং একইভাবে আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি, সেটা কি 360 ডিভাইডেড বাই প্রাপ্য বিল আবর্তন, ঠিক আছে, প্রাপ্য বিল আবর্তন। আমি যেভাবে আগের সূত্রটাকে দেখিয়েছি একইভাবে কিন্তু এভাবে মিলানো যাবে। তুমি যদি দৈনিক বাকিতে বিক্রয় বলো তাহলে তোমার ক্রেডিট সেল, বাকিতে বিক্রয় মানে ক্রেডিট সেল, টোটাল ক্রেডিট সেলকে তুমি 360 দিয়ে ভাগ করলে তোমার দৈনিক বের হয়ে যাবে। এবং একইভাবে তুমি যদি করো তাহলে তোমার এই যে প্রাপ্য বিলের আবর্তন আসবে। প্রাপ্য বিলের আবর্তন মানে হলো তোমার বাকিতে যে তোমার টোটাল যে বিক্রয়টা, সেই বিক্রয়ের মধ্যে প্রাপ্য বিলটা কতবার আবর্তিত হচ্ছে, ঠিক আছে, কতবার আবর্তিত হচ্ছে সেটা হলো আমাদের প্রাপ্য বিলের আবর্তন। তাহলে এটা আমি আর দেখালাম না, একই প্রসেস, ঠিক আছে, একই প্রসেসে আমরা আগাতে পারবো, এখান থেকে এখানে আসতে পারবো, এখান থেকে এখানে যেতে পারবো। আমি আশা করি এটা তোমাদের জন্য সহজ, এটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আমি আরেকটা হলো আমাদের পাওনা পরিশোধের গড় সময়। পাওনা পরিশোধের গড় সময়, অ্যাকাউন্টস পেয়েবল পিরিয়ড। তাহলে এখানে একই জিনিস, এটা প্রদেয় বিল, দৈনিক ধারে ক্রয়, এটা প্রদেয় বিল আবর্তন, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার। আচ্ছা, তাহলে আমাদের এভাবে আমরা তিনটা, আমাদের যে মজুদের গড় অবস্থানকাল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, দুটো করে সূত্র আমি দেখিয়ে দিয়েছি, দুভাবে তুমি করতে পারো। একটু দুভাবে যে আমি দেখিয়েছি দুটোই মনে রাখার চেষ্টা করবে, কারণ হলো অনেক সময় আমাদের আবর্তনগুলো দিয়ে দেয়, তাহলে আবর্তন দিয়ে দিলে সেটা আমরা কিভাবে সহজে অবস্থান কালটা আমরা বের করতে পারবো সেটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের নগদ চক্র বের করার একদম সম্পূর্ণ নিয়ম। আমরা অপারেটিং সাইকেল এবং নগদ চক্র দুটোর মধ্যে পার্থক্য দেখলাম, যে কীভাবে আমরা অপারেটিং সাইকেল থেকে নগদ চক্র পেতে পারি, এবং নগদ চক্রের ভেতরে যেই এলিমেন্টগুলো ছিল
মজুদের গড় অবস্থানকাল সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, আমরা অ্যাকাউন্ট রিসিভেবল পিরিয়ড যেটা বাকি আদায়ের গড় সময় সেটা আমরা দেখে নিলাম, আর পাওনা পরিশোধের গড় সময় সেটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, এখন তাহলে কি হলো, নগদ চক্রটা বলেছিলাম কি নগদ চক্র যত বড় হবে তত আমাদের অসুবিধা, আমরা নগদ চক্রকে ছোট করতে চাই। তাই নগদ চক্রকে ছোট করলে আমাদের কি করতে হবে, আমাদের যে মজুদের গড় অবস্থানকাল এটাকে কমাতে হবে, আর আমাদের বাকি আদায়ের যে গড় সময়টা এটাকে আমাদের কমিয়ে আনতে হবে। যত আমরা কমিয়ে আনতে পারবো ততই আমাদের নগদ যে চক্রটা এটা কমে আসবে। তার সাথে সাথে পাওনা পরিশোধের যে সময়টা এই টাইমটা এক্সটেন্ড করতে হবে, বড় করতে হবে, মানে যতটা পারবো যে আমরা পাওনা পরিশোধ যতটা সময় নিয়ে করতে পারবো ততই আমাদের ভালো। আমাদের নগদ চক্র বড় মানে হলো আমাদের অর্থায়নে বেশি সময় করতে হবে, বেশি সময়ের জন্য করতে হবে। বেশি সময়ের জন্য অর্থায়ন করা মানেই হলো আমাদের ব্যয় বৃদ্ধি পেয়ে যাবে। আর নগদ চক্র ছোট হলে কি হবে, দেখো নগদ চক্র ছোট হলে বেশিবার এটা ঘুরবে, বেশিবার ঘুরলে কি হবে, বেশিবার ঘুরলে সুবিধা কি, আমরা গত ক্লাসে একটা যে উদাহরণটা দিয়েছিলাম সেখানে কি ছিল, আমাদের ক্রয়তে ছিল 1000 টাকা আর বিক্রয়তে ছিল কত, বিক্রয়তে ছিল 1400 টাকা। তাহলে এই 400 টাকার যে নগদের আন্তঃপ্রবাহ বেশি হচ্ছে, তোমার যদি নগদ চক্র দুইবার আবর্তিত হয় তাহলে 800 টাকা বহিঃপ্রবাহ বেশি হবে, 3বার আবর্তিত হলে 1200 টাকা বেশি হবে, তাই না? তুমি যতবার আবর্তিত হবে তোমার তো ততবার তাহলে তোমার যে এই যে নগদের আন্তঃপ্রবাহটা বেশি হবে। এটা ছাড়াও আমাদের যখন নগদ চক্রটা ছোট হয় তখন আমরা বলি যে আমাদের যে কারেন্ট অ্যাসেটের ইনভেস্টমেন্টটা কমে আসে। ঠিক আছে, কারেন্ট অ্যাসেটের ইনভেস্টমেন্টটা কমে আসার জন্য আমাদের যে রেট অফ রিটার্নের যে সূত্রটা আছে, বিক্রয় ডিভাইডেড বাই বিনিয়োগ অথবা অ্যাসেট এমপ্লয়েড, মানে ক্যাপিটাল এমপ্লয়েড আমরা যেটাকে বলি, তাহলে সেখানে যখন নিচে ডিনোমিনেটর যখন ছোট হয়ে যায় তখনই তো আমাদের রেশিওটা বড় হয়ে যায়। তো সেই জন্য এটা আমাদের জন্য প্রফিটেবল, যত আমরা নগদ চক্রকে ছোট করতে পারবো তত এটা আমাদের জন্য সুবিধাজনক। আরেকটা বিষয় হলো নগদ চক্র যখন বড় হয়ে যায় তখন কিন্তু এটা বাইরের মানে যারা আমাদের স্টেক হোল্ডার যারা বা যাদের কাছ থেকে আমি পাওনা লোন নিচ্ছি অথবা বিভিন্ন কাজে যারা আমাদের সাথে জড়িত তাদের কাছে এটা কিন্তু একটা অ্যালার্মিং, যে এদের নগদ চক্র বেশি মানে হলো কি এরা হয়তো ইনভেন্টরিকে বা মজুদকে ঠিকমতো ম্যানেজ করতে পারছে না, অথবা বাকি আদায়ের যে সময়টা এই সময়টা বা ঠিকমতো কালেকশনটা করতে পারছে না। তাহলে এভাবে এরকম একটা মেসেজ কিন্তু তোমার যারা বাইরের যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছে এটা চলে যায়, এটা আমাদের জন্য একটা সমস্যা। তবে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো কিভাবে, সে যে বলেছিলাম পাওনা পরিশোধের সময়টাকে যদি একটু বাড়ানো যায় তাহলে কিন্তু তোমার নগদ চক্রটা আবার কমে আসবে। ঠিক আছে, তাহলে আমরা নগদ চক্র সম্পর্কে জেনে নিলাম, নগদ চক্রটা কিভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারবো, নগদ চক্রটা আমাদের কিভাবে কাজে লাগে সেটা আমরা দেখলাম ব্যবস্থাপনায়। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো আমাদের ন্যূনতম নগদের পরিমাণ কতটুকু আমরা রাখতে চাই, নগদ সংরক্ষণ। আমি সব কিছুই মুছে দিচ্ছি, আমাদের এই কাজগুলো শেষ, আমি মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, ন্যূনতম নগদের পরিমাণ আমাদের এখন আমরা জানতে চাই ন্যূনতম নগদের পরিমাণ নির্ধারণ। হ্যাঁ, নির্ধারণ আমরা করতে চাই। আমরা বলেছিলাম যে আমরা নগদ সংরক্ষণ করি কেন, আমরা লেনদেনের জন্য করছি, আমরা পূর্ব সতর্কতার জন্য করছি, আমরা ফটকা কাজের জন্য করছি, যেটাকে আমরা স্পেকুলেটিভ বলেছি, অথবা ব্যাংকের যে ক্ষতিপূরণ জের এগুলোর জন্য করছি। তাহলে কত পরিমাণ আমরা নগদ সংরক্ষণ করতে চাই, আমাদের সেই কাম্য পরিমাণটা কত, ন্যূনতম সেই পরিমাণটা কত, এই পরিমাণ নির্ধারণের দুটো পদ্ধতি আছে। ঠিক আছে, পদ্ধতি আমাদের যেটা আছে সেটা দুটি পদ্ধতি আছে। একটা পদ্ধতি আমাদের বিক্রয়ের শতকরা হার পদ্ধতি, বিক্রয়ের শতকরা হার পদ্ধতি। ঠিক আছে, পার্সেন্টেজ অফ সেল। ঠিক আছে, আরেকটা আমাদের বলি যে নগদ বহিঃপ্রবাহ পদ্ধতি। এটা হলো টোটাল ক্যাশ, আমি লিখি টোটাল ক্যাশ আউটলেট, টোটাল ক্যাশ আউটলে।
আউটলে বা আউটফ্লো যেভাবে তুমি বলো, বহিঃপ্রবাহ। তাহলে দুটো পদ্ধতির মাধ্যমে আমরা সাধারণত নির্ধারণ করার চেষ্টা করি যে আমাদের হাতে কতটুকু আমরা রাখতে চাই ক্যাশ ইন হ্যান্ড। হ্যাঁ, আমাদের ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যে, নগদের ব্যবস্থাপনার মধ্যে যেমনভাবে আমরা নগদ চক্র সম্পর্কে শিখেছি বা আমাদের যে আবর্তন শিখেছি, তেমনভাবে আমাদের ন্যূনতম কতটুকু নগদ আমরা রাখতে পারবো সেটা আমাদের জানতে হবে। তাহলে দুটো পদ্ধতি, একটা হলো বিক্রয়ের শতকরা হার পথ। তার মানে কি, তুমি যে তোমার যে প্রেডিকশন তুমি করছো, যে পূর্বানুমান তুমি করছো যে তোমার বিক্রয় যতটুকু হবে, তার একটা পার্সেন্টেজ তুমি রেখে দিতে পারো নগদ হিসেবে। এটা কীভাবে আমরা করি? সাধারণত মনে করো যে তোমার এখানে যদি মনে করো আমাদের সেল হয়েছে 10 লক্ষ টাকা। আচ্ছা, 10 লক্ষ টাকা সেল হলো, এখানে বলা আছে যে 10% হলো নগদ সংরক্ষণ করা হবে বিক্রয়। তাহলে 1 লক্ষ টাকা তোমাকে রাখতে হবে, এভাবে আমরা করে থাকি। তাহলে এগুলো পুরোটাই কিন্তু আমাদের এস্টিমেশনের বেসিসে, আমাদের পূর্বানুমানের বেসিসে। অর্থাৎ মানে কি, কথাটার মানে কি, মানে হলো যে আমরা আমাদের প্রিভিয়াস যে হিস্ট্রিগুলো আছে সেগুলো থেকে আমরা দেখে নিই যে আমাদের বিক্রয়ের কতটুকু আসলে নগদের পরিমাণ রাখতে হয়, তার উপর বেসিস করে আমরা এই পার্সেন্টেজটা নির্ধারণ করে নিই। ঠিক আছে, কোম্পানি যারা ফিনান্সিয়াল ম্যানেজার আছে তারা নির্ধারণ করে নেয় যে একটা বিক্রয়ের ঠিক কতটুকু আসলে ক্যাশ রাখতে হবে। কারণ বিক্রয় তো টোটাল ইয়ারের জন্য, তাহলে এইটা তোমার সাইকেলের মধ্যে কতটুকু রাখতে হবে একটা পার্সেন্টেজের উপরে এটা নির্ধারণ করে নেওয়া হয়। তাহলে এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো আমাদের এই বহিঃপ্রবাহ পদ্ধতি। বহিঃপ্রবাহতে আমরা কি করি, আমরা কি করছি, এখানে আমরা আমাদের যে টোটাল যেটা মোট যে বহিঃপ্রবাহ, মোট নগদের বহিঃপ্রবাহ মানে নগদের মানে বার্ষিক, হ্যাঁ, আমাদের টোটাল কত হচ্ছে, এটাকে আমরা নগদ আবর্তন দিয়ে ভাগ করি। নগদ আবর্তন মানে এই যে নগদের বহিঃপ্রবাহটা হয়েছে টোটাল, এটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা আমাদের যে ক্যাশ বাজেট, যেটা নগদের যে বাজেট আছে, আমরা সেখান থেকে কিন্তু এটা আমরা দেখতে পাই যে আমাদের টোটাল আগামী বছর আমাদের কতটুকু নগদের বহিঃপ্রবাহ লাগবে। সেটাকে আমরা নগদ আবর্তন দিয়ে ভাগ করতে যাচ্ছি। কেন? কারণ হলো যে এই টোটালটা যে মানে পুরো একটা বছরের জন্য, তাহলে পুরো একটা বছরে নগদ চক্রটা কতবার আবর্তিত হয়েছে। কারণ তুমি তো একসাথে আর সব তোমার লাগছে না, তুমি একবার যখন আবর্তিত হচ্ছে সেটা নগদ তো আবার নগদ চক্রটা রূপান্তর হয়ে যাচ্ছে, তাই নগদ আমাদের চলে আসছে। তাহলে আমরা নগদ আবর্তন দিয়ে ভাগ করলে আমরা কি করতে পারবো? নগদের বহিঃপ্রবাহটা পেয়ে যাব। ঠিক আছে, আমাদের এখানে 5 বার হয়, তাহলে 5 বার নগদ আবর্তন হয়েছে, তাহলে প্রতিবারে কত টাকা লাগবে সেটাই আমাদের ন্যূনতম পরিমাণ বা সেটাই আমরা রাখতে চাই। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা আমরা শিখলাম। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হলো আমাদের কাম্য নগদ পরিমাণে একটা মডেল আছে। ঠিক আছে, কাম্য নগদের পরিমাণে, এটা তো ন্যূনতমটাই আমরা বের করতে চাই একটা মডেলের মাধ্যমে। কাম্য নগদের যে পরিমাণ, এই পরিমাণের জন্য একটা মডেল আমরা ব্যবহার করি। সেই মডেলটা কিন্তু তোমাদের জন্য খুব পরিচিত, তোমরা আগেই দেখেছো এটাকে। মানে কিউ হলো কাম্য নগদের পরিমাণ। এটাকে আমরা এভাবে বলি 2BT ডিভাইডেড বাই I। কি সূত্রটা কি পরিচিত লাগছে? সূত্রটা তো পরিচিত লাগার কথা। কার সাথে মিল আছে বলো? কার সাথে? আমাদের EOQ এর সাথে মিল আছে না? EOQ একই জিনিস, 2AO ডিভাইডেড বাই CC ছিল, তাই না? আমাদের EOQ একদম সেম। এখানে B হলো O, এখানে B হলো O, এখানে T হলো A, আর এখানে I হলো CC। ঠিক আছে, তাহলে কথাটার অর্থ কি? কথাটার অর্থ হলো আমাদের B কি? তাহলে ওখানে ছিল প্রতি ফরমাইশের ব্যয়, মানে প্রতিবার তুমি ফরমাইশ প্রদান করছো তার জন্য ব্যয়। আর B আমাদের হলো প্রতিবার নগদে রূপান্তর করার ব্যয়। ঠিক আছে, নগদে রূপান্তর করার ব্যয়। কথাটার অর্থ কিসে থেকে রূপান্তর করবো? আমরা মার্কেটেবল সিকিউরিটিজে রেখে দিই, আমাদের যে নগদ টাকাটা থাকে সেটাকে আমরা মার্কেটেবল সিকিউরিটিজের মধ্যে রেখে দিই। সেটাকে মার্কেটেবল সিকিউরিটিজ থেকে নগদে রূপান্তর করতে আমার যে ব্যয়টা হলো, কী ধরনের ব্যয়? যেমন ব্রোকারেজ ফি আছে, ব্রোকারেজ এটা কমিশন দিতে হয়, এই ধরনের ফিসগুলো আমাদের ব্যয় হয়। তাহলে প্রতিবার নগদে রূপান্তর করতে ঠিক কতটুকু খরচ হয়, এটাকে আমরা B দ্বারা নির্ধারণ করি। আর T হলো আমাদের
টোটাল যেটা আমাদের যে বার্ষিক যে আমাদের নগদের পরিমাণটা, নগদের বহিঃপ্রবাহ, তাহলে এটা হলো মোট নগদের বহিঃপ্রবাহ। মানে আমরা যেই বহিঃপ্রবাহটা আমাদের টোটাল, আমাদের এতে কি ছিল, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ছিল না, আমাদের বার্ষিক চাহিদা, এখানেও বার্ষিক চাহিদা, যেটা নগদের পরিমাণের বহিঃপ্রবাহের। আর আয় হলো সুদের হার। সুদের হার, সুদের হার কথাটার মানে কি, আমাদের এখানে সিসি মানে ছিল বহন খরচ, আর এখানে আমরা বলছি সুদের হার। অর্থাৎ মানে কি, সুদের হার এখানে হলো এটা এটা একটা সুযোগ ব্যয় আমরা বলতে পারবো, অপরচুনিটি কস্ট। মানে তুমি এই যে ক্যাশটাকে কনভার্ট করে রাখছো, ক্যাশে রাখছো, এটা যদি মার্কেটেবল সিকিউরিটিসে থাকতো বা কোথাও বিনিয়োগকৃত অবস্থায় থাকতো, তাহলে সেখান থেকে একটা আয় পাওয়া যেত। সেই আয়টাকে তো তুমি স্যাক্রিফাইস করছো, যেহেতু তুমি ক্যাশে এটাকে কনভার্ট করছো, তাহলে সেটাকে আমরা সুদের হার বলছি। তাহলে এটা এই যে সেই যে আমাদের ছিল, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ছিল, যে আমাদের কি হয়, যে আমাদের সিসি যেটা, সেটা কি, যত আমাদের ফরমাইশের পরিমাণ বেশি থাকে তখন তত সিসি বাড়ে। তাহলে ফরমাইশের পরিমাণ বেশি, তাহলে এটা আমাদের কি বাড়বে, আমাদের আয়টা বেড়ে যাবে, ঠিক আছে। আর ফরমাইশের সংখ্যা যত কমবে তত আমাদের ফরমাইশের ব্যয়টা কমবে। তাহলে এভাবে আমরা কি বের করি, আমাদের কাম্য যে নগদের পরিমাণ, অপটিমাল ক্যাশ লেভেল, ঠিক আছে, অপটিমাম ক্যাশ লেভেল, অপটিমাম ক্যাশ লেভেল, এই আমাদের এই মডেলটা হলো অপটিমাম ক্যাশ লেভেল মডেল, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছো তোমরা সবাই। নতুন না, আমাদের মডেলটা কিন্তু একদমই নতুন না, আমরা ইওকিউ তো খুব ভালো করে শিখেছি। আচ্ছা, আসো আমরা একটা অঙ্ক করি, হ্যাঁ, দুটো অঙ্ক করব, দুটো অঙ্ক করে একটু অঙ্কটা আমরা স্ক্রিনে নিয়ে আসো, হ্যাঁ, আমরা একটু দেখতে চাই। দুটো অঙ্ক করে আমরা আসো একটু বোঝার চেষ্টা করি, আমাদের যা যা শিখলাম এতক্ষণ এগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা, ঠিক আছে, আমরা যা শিখেছি সেগুলো অ্যাপ্লাই করতে পারি কিনা। আচ্ছা, এখানে উদাহরণ একে দেখো কি লেখা আছে, আকাশ লিমিটেড এর পণ্যের চাহিদা দেওয়া আছে। আমাদের আকাশ লিমিটেড পণ্যের বার্ষিক চাহিদা হলো কত, 6 লাখ একক দেওয়া আছে, বার্ষিক চাহিদা মানে এ দেওয়া আছে আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। আর প্রতি ফরমাইশ বাবদ ব্যয় আমাদের দেওয়া আছে 1000 টাকা, মানে ও আমাদের 1000 টাকা দেওয়া আছে। আর বহন খরচ একক প্রতি হলো 24 টাকা দেওয়া আছে। এখন বলছে যে প্রতিষ্ঠানটির বাকিতে বিক্রয়জনিত মূল্য আদায় করতে গড়ে 130 দিন সময় লাগে। তাহলে বাকি আদায়ের গড় সময় দেওয়া আছে না, বাকি আদায়ের গড় সময় আমাদের দেওয়া আছে 130 দিন। আচ্ছা, ধারে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করে গড়ে 90 দিনে, তার মানে পাওনা পরিশোধের গড় সময় আমাদের 90 দিন দেওয়া আছে। আচ্ছা, এছাড়া কি আছে, প্রতিষ্ঠানটির মজুদ পণ্যের গড় অবস্থানের সময় হলো আমাদের 70 দিন, তাহলে মজুদের গড় অবস্থানকাল মানে ইনভেন্টরি পিরিয়ড আমাদের 70 দিন। আচ্ছা, আর বার্ষিক নগদ বহিঃপ্রবাহ আছে 2 কোটি টাকা, হ্যাঁ, বার্ষিক নগদ বহিঃপ্রবাহ। আর বলছে যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ন্যূনতম নগদ পরিমাণ 30 লক্ষ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে যিনি ব্যবস্থাপক আছেন প্রতিষ্ঠানে, তিনি বলেছেন যে ন্যূনতম যে নগদের পরিমাণ সেটা 30 লক্ষ টাকা তিনি রাখতে চান, এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। আচ্ছা, এখন আমাদের কতে প্রশ্ন হলো ইওকিউ কি, ইওকিউ কি, এটা কিন্তু তুমি ডেফিনিশন চেয়েছো, তোমাকে অ্যামাউন্টটা জানতে চাইনি। তাহলে ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মিতব্যয় ফরমাইশ পরিমাণ কি, যেখানে আমাদের মোট মজুদের ব্যয় সর্বনিম্ন, যেই পরিমাণ আমাদের মজুদের ব্যয়টা সর্বনিম্ন হয়। মজুদের ব্যয় মানে আমাদের মোট বহন খরচ এবং মোট আমাদের ফরমাইশ ব্যয়, এই দুটো মিলে যে অ্যামাউন্টটা আসবে সেটাকে আমরা মোট মজুদের ব্যয় বলি। এবং এটা যেই বিন্দুতে এটা সর্বনিম্ন সেটাকে আমরা ইওকিউ পয়েন্ট বলছি বা ইওকিউ অ্যামাউন্ট বলছি। আর আরেকটা কন্ডিশন আমরা বলি, সেটা হলো মোট বহনের যে ব্যয়টা এবং মোট ফরমাইশের যে ব্যয়টা, এই দুটো সমান হবে, তাই না, এই দুটো সমান হবে যে বিন্দুতে। এটা একটা গেল। হতে চেয়েছে হলো যে ব্যবসায়ী ঋণ কি, ট্রেড ক্রেডিট। তাহলে কি ছিল মনে আছে তো, ব্যবসায়ী ঋণ আমরা একদম প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম না, আমাদের প্রথম চ্যাপ্টারে দেখেছি, আবার এখানেও আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নে প্রথম দিকে আমরা পড়েছি। ব্যবসায়ী ঋণ ট্রেড ক্রেডিট মানে কি, পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে, আমি কিনলে হবে না, আমি যদি ধারে কিনি সেটা হবে না, পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ধারে ক্রয়কৃত যে পণ্যের ক্ষেত্রে আমরা ব্যবসায়ী ঋণটা পেয়ে থাকি।
তাহলে পুনঃবিক্রয় কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ব্যবসায়ী ঋণের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসো গতে, যেখানে আমরা আমাদের এই সূত্রগুলো যা শিখেছি সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের মোট মজুদ ব্যয় নির্ণয় করো। তাহলে গতে আছে মোট মজুদ ব্যয়। সবাই তো রেডি নিশ্চয়ই, আমি আশা করছি সবাই ক্যালকুলেটর নিয়ে রেডি, আমার কিন্তু লাগবে অ্যামাউন্টগুলো। আচ্ছা, তাহলে মোট মজুদ ব্যয়, মোট মজুদ ব্যয়, মোট মজুদ ব্যয় মানে হলো কি আমাদের মোট বহন ব্যয় প্লাস হলো আমাদের মোট ফরমায়েশ ব্যয়। তাই তো, আমাদের মোট মজুদ ব্যয় মানে হলো মোট বহন ব্যয় আর মোট ফরমায়েশ ব্যয়। তাহলে মোট মজুদ বহন ব্যয় আমাদের কি, মোট বহন ব্যয় মানে হলো আমরা গড় যে মজুদ মানে ইও কিউ, এখানে গড় মজুদ বলতে আমরা ইও কিউ বোঝাচ্ছি, ইও কিউ ডিভাইডেড বাই 2। আমি একটু কথাটা লিখি, গড় মজুদ, গড় মজুদ ইন্টু হলো প্রতি একক বহন খরচ, ঠিক আছে। আর মোট ফরমায়েশ ব্যয় হলো ফরমায়েশ সংখ্যা তার সাথে আমরা ইন্টু করব আমরা প্রতি ফরমায়েশ ব্যয়, প্রতি ফরমায়েশে কত ব্যয় হলো। এই তো আমাদের সূত্রটা আমরা ভেঙে লিখলাম। আচ্ছা, তাহলে এখানে গড় মজুদ, আমি যে কারণে এটাকে একটু মানে গড় মজুদটা আবার উল্লেখ করেছি, কারণ হলো গড় মজুদের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যেহেতু কোনো সেফটি স্টক নাই, তাহলে সেফটি স্টক না থাকলে আমাদের গড় মজুদ আমরা সরাসরি ইও কিউ ডিভাইডেড বাই 2 বলছি। কিন্তু যদি সেফটি স্টক থাকে, তোমার অঙ্কের এই যে উদ্দীপকটা দেওয়া আছে এখানে যদি নিরাপত্তা মজুদের কথা উল্লেখ করা থাকতো, তাহলে আমাদের গড় মজুদ হতো সেফটি স্টক প্লাস হলো ইও কিউ ডিভাইডেড বাই 2, তাই না? এটা আমরা ক্লাসে একবার বলেছি এর আগের ক্লাসগুলোতে। তাহলে আমাদের এখানে কোনো সেফটি স্টকের কথা বলা নাই, তাহলে আমরা ইও কিউ ডিভাইডেড বাই 2 গড় মজুদ ধরছি। গড় কেন ধরছি, কারণ হলো আমরা আমাদের যেহেতু এখানে আমাদের যে মজুদটা সে তো চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, একদম প্রথমে পুরো ইও কিউ থাকছে, পরে একদম 0 হয়ে যাচ্ছে বা সেফটি স্টক সমান থাকছে, সুতরাং একটা গড় আমরা ধরে নিই। আচ্ছা, এটা হলো প্রতি একক বহন খরচ। আমাদের বহন খরচ কত ছিল, 24 টাকা। প্রতি এককে বহন খরচ আমাদের ছিল 24 টাকা। আর এ পাশে হলো ফরমায়েশের সংখ্যা। ফরমায়েশের সংখ্যা মানে আমাদের যে বার্ষিক যে রিকোয়ারমেন্ট, আমাদের বার্ষিক রিকোয়ারমেন্ট হলো 6 লাখ, আমাদের বার্ষিক রিকোয়ারমেন্ট হলো 6 লাখ। আর আমাদের ইও কিউ দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে, ইও কিউ দিয়ে ভাগ। আর এটা হলো প্রতি ফরমায়েশের ব্যয় কত এসছে, আমাদের প্রতি ফরমায়েশের ব্যয় 1000 টাকা। তাহলে আমাদের এই যে সূত্র লিখেছি, সূত্রের মধ্যে আমরা কি জানি না, আমরা ইও কিউ জানি না, এছাড়া আমাদের আর সব কিছু জানা আমরা বসিয়ে ফেলেছি। তাহলে আমাদের একটা ওয়ার্কিংস করতে হবে, গণনা কি, গণনা হলো আমাদের ইও কিউ বের করা। তাহলে ইও কিউ কত বলে ফেলো প্রত্যেকে। ইও কিউ সূত্র কি, ইও কিউ সূত্র 2AO ডিভাইডেড বাই কি ছিল, ইও কিউ ইকুয়ালস টু কি 2AO ডিভাইড বাই সিসি। কিছু না গিয়ে তো লিখলাম, তাই না, বারবার লেখার কি দরকার, আর এটা আমাদের তো একদম মুখস্থ। তাহলে এ হলো এখানে 6 লাখ, ও হলো এখানে 1000, তাই না, এই যে ফরমায়েশ ব্যয় ও, আর সিসি হলো আমাদের এটা 24। এখন বলে ফেলো দেখি কত হলো উত্তর, ইও কিউ কত বলো। ইও কিউ গড় মজুদ কিউ বাই 2, এখানে কিউ মানেই হলো ইও কিউ, ঠিক আছে, কিউ মানেই হলো ইও কিউ মানে কোয়ান্টিটি, কিউ বলতে এখানে কোয়ান্টিটি বলছে, আর আমরা বলছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তুমি কিউ বাই 2 যেখান থেকে বলছো সেটা আমাদের ট্রায়াল অ্যান্ড এরর যে বেসিসটা ছিল,
সেটা সারণী টেবিলের সারণী পদ্ধতি ছিল। সেখানে আমরা কয়েকটা ট্রায়াল নিয়েছিলাম যে ইউকিউ কত হতে পারে, 1200 নিব, ইউকিউ 600 হবে, ইউকিউ 400 হবে না 300 হবে, এরকম আমরা কয়েকটা ট্রায়াল করেছি। সেখানে আমরা বলেছিলাম Q/2। কিন্তু যখন আমরা ইউকিউ স্ট্যাবলিশ করে ফেলেছি তখন আমাদের মজুদের ব্যয় বের করার জন্য ইউকিউটাই হলো আমাদের কোয়ান্টিটি। ঠিক আছে, কত? হ্যাঁ, 7071.06। ভেরি গুড। কে আমাকে আনসার দিল আমি জানতে চাই, কে দিল আনসার? আসাদুজ্জামান নূর, আকিব সাদ, আর হলো ইমতিয়াজ মাহমুদ রিয়াদ। আচ্ছা, নতুন একজনের নাম পেলাম আমি। গুড, ভেরি গুড। তাহলে এখানে 7071.06। তাহলে 06 মানে আমরা 7071 ধরে নিতে পারি। তাহলে এটা হলো আমাদের গণনার মধ্যে যাবে। ঠিক আছে, গণনা আমরা ইউকিউ বের করছি আমাদের 7071। তোমরা কিন্তু খুব সুন্দর করে লিখবে। আমি তো বোর্ডে মোছার সুযোগ আছে দেখে আমি ইচ্ছা মতো গণনা করে ফেললাম এক জায়গায়, না? আচ্ছা, তাহলে এখানে এখন তুমি বসিয়ে দাও 7071 ডিভাইডেড বাই 2, আর এটা হলো 24, প্লাস হলো 6 লাখ ডিভাইডেড বাই 7071 ইন্টু 1000। ঠিক আছে, তাহলে এই হলো। তাহলে বলো এখানে এখন আমাকে উত্তর বলো, উত্তর কত হবে আমাদের? এটা হলো মোট মজুদ ব্যয়। কত হবে বলো? উত্তর কি পেলাম? আসে নাই এখনো, বলে ফেলো এখানে। আচ্ছা, সময় তো একটু কম, আমি এখনো আসেনি। উত্তর বলো, এটা বলো আমাকে, দুটো আলাদা করে বলো। এটা কত? আচ্ছা, একটা মজার বিষয় আমি একটু উল্লেখ করে দিই এখানে। সেটা হলো যে যদিও এখানে দুটো আলাদা ক্যালকুলেশন, কিন্তু খেয়াল রাখবে দুটো কিন্তু একই হবে উত্তর, তাই না? এটার উত্তর যা হবে এটার উত্তর একই, পয়েন্টের এদিক ওদিক হতে পারে ম্যাক্সিমাম। ঠিক আছে, এর চেয়ে বেশি কিন্তু হবে না। কেন? কারণ হলো ইউকিউ পয়েন্টে আমরা বলেছিলাম যে যেটা আমাদের বহন ব্যয় সমান সমান হলো ফরমায়েশ ব্যয়। তাই আমরা বলেছিলাম না যে আমাদের যখন ইউকিউ পয়েন্টে আমাদের মোট যে বহন ব্যয় সেটা সমান সমান হবে ফরমায়েশ ব্যয়। তাহলে তুমি যদি একটাকে যদি ক্যালকুলেশন করো, আরেকটা ক্যালকুলেশন কিন্তু এমনিতেই হয়ে যাবে। তোমার দুটো ক্যালকুলেশন আলাদা করে করার দরকার নেই, এই দুটো একই হবে। তবে তারপরেও করে নিবে, কারণ অনেক সময় পয়েন্টের ডিফারেন্স একটু হয়ে যায়। হ্যাঁ, এসেছে কত? 1,69,705। 1,69,705 দশমিক কত? দশমিকের পরে কত ছিল? 6-2। হ্যাঁ, 6-2 যেহেতু আছে, 6-3 আমি দিই, 7-5, 6-3। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের মোট মজুদ ব্যয়। আর যেটা আমি বললাম যে আমরা যখন একটা ক্যালকুলেশন করি, খেয়াল রাখবে যে ওটা কিন্তু ওরকমই হবে, সেম জিনিসই হবে, খুব বেশি হলে পয়েন্টের ডিফারেন্স হবে। ঠিক আছে, তুমি যখন অঙ্কটা করবে মাথার মধ্যে এটা থাকলে হয় কি, অনেক সময় আমাদের অঙ্ক যোগ বিয়োগে ভুল হয়ে যায় না, দেখা গেল এখানে জিরোর জায়গায় তুমি একটা জিরো কম দিয়েছো, হয়তো এরকম হতে অনেক সময় তো আমরা আনমাইন্ডফুল কাজগুলো করেই ফেলি। এটা যদি মাথায় থাকে যে এটা তো সেম হবে, তাহলে ডিফারেন্ট কেন আনসার আসলো, তখন কিন্তু আমাদের ক্রস চেকের সুবিধা হয়। ঠিক আছে, কিন্তু করবে, এটা বাদ দিও না যে এখানে আসলো এটা বসিয়ে দিলাম, এটা করো না, দুটোই আনসার করো। তাহলে আমরা গ আনসার করলাম। গ আমাদের শেষ, আমরা বের করে নিলাম। এরপরে আসো আমরা ঘতে যাই। ঘতে বের করতে বলেছে কি, যে উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাপকের সিদ্ধান্ত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে ব্যবস্থাপকের সিদ্ধান্ত কি ছিল? ব্যবস্থাপকের সিদ্ধান্ত ছিল ন্যূনতম নগদ পরিমাণ, ন্যূনতম নগদ পরিমাণ 30 লক্ষ। এটা হলো ব্যবস্থাপকের সিদ্ধান্ত। তাহলে এটাকে আমার বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে এটা বিশ্লেষণ করতে হলে আমাকে কি করতে হবে? আমরা ন্যূনতম নগদের পরিমাণ বের করব। তাহলে ন্যূনতম নগদের পরিমাণ মানে কি? ন্যূনতম নগদের পরিমাণ মানে হলো আমাদের যেটা মোট নগদ প্রবাহ, আমরা এই যে পড়লাম না ন্যূনতম নগদ প্রবাহের যে সূত্রটা, সেখানে কি ছিল? মোট নগদের বহিঃপ্রবাহ ডিভাইডেড বাই আমাদের নগদের আবর্তন, তাই না? এটা আমাদের সূত্র ছিল। তাহলে এই সূত্রের মাধ্যমেই তো আমরা বের করে নিব আমাদের ন্যূনতম নগদের পরিমাণটা আসলে কত হওয়া উচিত ছিল। তারপরে আমরা এটাকে কম্পেয়ার করব। তাহলে নগদের আবর্তন যদি আমি জানতে চাই, তাহলে নগদের আবর্তন মানে কি? নগদ আবর্তন মানে হলো আমার 360 ডিভাইডেড বাই নগদ চক্র, তাই না? নগদ আবর্তন মানে হলো 360 ডিভাইডেড বাই নগদ চক্র। আমরা এই যে কিছুক্ষণ আগে শিখলাম।
তাহলে আমাদের তাহলে আমাদের কি জানতে হবে? আমাদের আসলে নগদ চক্র জানতে হবে। তাহলে আমরা নগদ চক্র বের করতে চাই, ঠিক আছে? তাহলে নগদ চক্র বের যদি করতে চাই তাহলে আমাদের কি লাগবে? আমাদের প্রথমে লাগবে মজুদের গড় অবস্থানকাল, তার সাথে আমরা যোগ করতে চাই বাকি আদায়ের গড় সময়, তার থেকে আমরা মাইনাস করতে চাই পাওনা পরিশোধের গড় সময়, ঠিক আছে? এই হলো আমাদের নগদ চক্র। কারো কি কোনো মানে দ্বিমত থাকলে বলে ফেলো যে না আমার দ্বিমত আছে। দ্বিমত থাকার কোনো কারণ নেই, আমরা এগুলো এখন ভালো মতো জেনে ফেলেছি যে কোনটা কি। তাহলে আমাদের মজুদের গড় অবস্থানকাল এখানে কত দেওয়া আছে বলো? এখানে বলেছে প্রতিষ্ঠানটি বাকিতে বিক্রয়জনিত মূল্যের আদায় করতে হলে 130 দিন সময় লাগে। তার মানে আমার ইনভেন্টরি পিরিয়ড দেওয়া আছে 130 দিন, ঠিক আছে? ইনভেন্টরি পিরিয়ড আছে 130 দিন। আর বলেছে কি যে ধারে ক্রয়জনিত পণ্যের মূল্য পরিশোধে করে গড়ে 90 দিনে, তাহলে গড় পরিশোধ হলো 90 দিন, ঠিক আছে? আর বলেছে কি প্রতিষ্ঠানটি মজুদ পণ্যের গড় অবস্থান হলো 70 দিন। এই যে 70 দিন আমি তো এভাবে বসালাম, তুমি তো এভাবে বসাবে না, তুমি প্রত্যেকটা আলাদা করে লিখবে। মজুদের গড় অবস্থানকাল এত, 70 দিন, বাকি আদায়ের গড় সময় 130 দিন, পাওনা পরিশোধের সময় 90 দিন, তারপরে তুমি এই অ্যামাউন্টটা বসিয়ে দিবে। তাহলে আমাদের এখানে কত আসলো? আমাদের এখানে 70 মাইনাস 110, তাহলে 110 দিন, ঠিক আছে? দিন, এককটা কিন্তু দিন, এটা মনে রাখবে, এককটা কিন্তু দিন। তাহলে আমাদের নগদ চক্র এসেছে 110 দিন নগদ চক্র। তাহলে নগদ আবর্তন কত? 360 ডিভাইডেড বাই 110 কত আসে বলো দেখি? কত আসে? উত্তর দাও শিগগিরে, সময় তো নাই। কত আসবে বলো? 3.2727, ভেরি গুড, 3.27, ঠিক আছে? এটা হলো নগদের আবর্তন। তাহলে আমরা আরও উপরে যাই। এখানে আমাদের ন্যূনতম কত বলেছে? এখানে আমাদের নগদের যে আমাদের বার্ষিক কত বহিঃপ্রবাহ হলো 2 কোটি টাকা। 2 কোটি, একটা শূন্য হলো না, আমাদের 200 লক্ষ না হলো 2 কোটি। তাহলে এটাকে আমি ভাগ করব 3.27 দিয়ে। কত হয় বলো? উত্তর বলো শিগগিরে, ঝটপট উত্তর বলো। কত হয়? 2 কোটিকে 3.27 দিয়ে ভাগ করো, কত হয়? উত্তর কত আসে আমাকে একটু বলে ফেলো। এখানে উত্তর কোথায়? তাহলে আমাদের উত্তর তুমি লেখো, আমি বলছি। তাহলে এখানে আমরা যেই অ্যামাউন্ট আমাদের আসবে, হ্যাঁ, আমরা 2 কোটিকে 3.27 দিয়ে ভাগ করে আমাদের যে উত্তরটা আসবে সেই উত্তরটার সাথে আমরা 30 লক্ষকে মেলাবো। এই আমার উত্তর চলে এসেছে। আকিব, ভেরি গুড। কত? 61,16,207। তাহলে আমাদের এখানে উত্তরটা হলো 61,16,207। দেখো আমাদের তাহলে ন্যূনতম নগদের পরিমাণ রাখার কথা হলো 61 লক্ষ প্লাস, আরও প্লাস, কিন্তু এই ব্যবস্থাপক তিনি রেখেছেন 30 লক্ষ। তাহলে হবে? একদমই হবে না। এই কোম্পানি কিন্তু লিকুইডিটি প্রবলেমে পড়ে যাবে, তারল্য প্রবলেমে পড়ে যাবে, কারণ সে তার যে ডে টু ডে যে ব্যয় নির্বাহ এটা সে করতে পারবে না, ঘাটতি দেখা দিবে, তাই না? তাহলে এটা হবে না। আমাদের যদি গাণিতিকভাবে বিশ্লেষণ করি আমরা দেখেছি যে এটা 61,16,207 টাকা হওয়ার কথা, কিন্তু সে ব্যবস্থাপক রেখেছে কত? ব্যবস্থাপক রেখেছে হলো 30 লক্ষ। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, নেক্সট অঙ্কটাতে চলে যাও। আমরা আরেকটা অঙ্ক একটু ঝটপট দেখে ফেলি। আচ্ছা, এখানে দেখো কি বলছে। আকাশ লিমিটেডের পণ্যের বার্ষিক চাহিদা 6, না তুমি নেক্সট অঙ্কেতে যাও, নেক্সট এটাতে চলে যাও, এটা তো আমরা করলাম, নেক্সটে চলে যাও। উদাহরণ 2 হবে এটা, যাই হোক। আচ্ছা, এখানে এসিআই কোম্পানির বার্ষিক বহিঃপ্রবাহ হলো 2 লক্ষ টাকা দেওয়া আছে। তাদের হাতে অন্যান্য কোম্পানি ও সরকারি বন্ড মিলিয়ে 5 লক্ষ টাকার সিকিউরিটিজ রয়েছে। প্রতিবার সিকিউরিটিজকে নগদে রূপান্তর করতে 70 টাকা খরচ হয়। সিকিউরিটিজের আয়ের হার হলো 20%।
তাহলে নিরাপত্তা মজুদ কি, সময় খুব অল্প, এটা তোমরা দেখে নিবে। নিরাপত্তা মজুদ আমরা জানি যে মিনিমাম যে পরিমাণটা আমরা কি বলে আমাদের কাস্টমারের যে আমরা পণ্য সরবরাহ করবো সেখানে কোনো প্রবলেম না হয় তার জন্য আমরা যে মজুদটাকে সংরক্ষণ করি। গড় পরিশোধের সময় বৃদ্ধি পেলে ক্ষতে আছে, পেলে নগদ চক্রের উপর কি প্রভাব পড়বে? হ্যাঁ, প্রভাব তো অবশ্যই পড়বে। আমাদের গড় পরিশোধের সময় যদি বৃদ্ধি পায় নগদ চক্রটা ছোট হয়ে যাবে, তাই না? কারণ পরিশোধ মানে মাইনাস আছে, তাহলে এটা পরিশোধের সময় যদি বৃদ্ধি পায় তাহলে নগদ চক্র কমে আসবে। নগদ চক্র কমে আসলে কি কি সুবিধা সেটা আমরা একটু বলে ফেলবো এখানে। আচ্ছা, এসিআই কোম্পানির কাম্য নগদের পরিমাণ কত হবে? কাম্য নগদের পরিমাণে আমাদের কি ছিল? কাম্য নগদের পরিমাণ কিউ না, আমরা মডেল যেটা, আমি আর বেশি কিছু লিখছি না এখানে, 2BTI এই সূত্রটা আমি লিখি। এখানে বি কি? বি হলো নগদের রূপান্তরের যে খরচটা। এখানে দেখো যে প্রতিবার সিকিউরিটিজকে নগদে রূপান্তর করতে 70 টাকা খরচ হয়, তাহলে এখানে 70 টাকা, ঠিক আছে, 70 টাকা। আর বলছে এখানে নগদের বহি টি হলো এখানে 2 লক্ষ টাকা, টি হলো 2 লক্ষ টাকা। আর আই হলো আমাদের সুদের হার। সুদের হার এখানে বলা আছে ওই যে সিকিউরিটিজের আয়ের হার, মানে তুমি যদি সিকিউরিটিজে ক্যাশটা রেখে দিতে তাহলে তোমার যে আয়টা হতো, তাহলে সেটা আমাদের কত? সেটা আই হলো আমাদের 20%। 20% মানে তাহলে আমরা এখানে যখন বসাবো তখন 2 ইন্টু 70, 2 আর এটা হলো কত? 2 লক্ষ। 2 লক্ষ হলে ডিভাইডেড বাই 0.20, কিন্তু 20% আছে তো, তাহলে আমরা 0.20 দেবো। তাহলে এটা কত হয় তোমরা দেখবে। আর ঘতে আমি একটু বলে দিই, ঘতে কি লেখা আছে যে নগদের রূপান্তর বাই 7.5% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তখন নতুন কাম্য নগদ পরিমাণ কত হবে? এটা আমার মনে হয় আমার আর করার কোনো প্রয়োজন নাই। এটার সাথে আমরা 70 ইন্টু 7.5% এটাকে আমরা যোগ করে নেব। 70-এর সাথে 70-এর উপরে 7.5% কত হয় সেটাকে আমরা একটু যোগ করে নিব, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের কত চেঞ্জ হয়েছে। এছাড়া কিন্তু আর কোনো চেঞ্জ নেই। তাহলে তুমি এই কাজটাই আবার করবে, সেখানে 70-এর জায়গায় তোমাকে এখানে যে অ্যামাউন্টটা আসে সেটা তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের ক্লাসের সময় শেষ হয়ে গেছে। আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। না পারলে প্রশ্ন করবে, ক্লাসটা আবার দেখবে। যদি আজকে আমি তেমন কোনো প্রশ্ন দেখলাম না, যদি পরবর্তীতে কোনো প্রশ্ন মনে হয় নেক্সট ক্লাসে তুমি আমাকে জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তাহলে নেক্সট ক্লাসে আমরা প্রাপ্য বিলের যে ব্যবস্থাপনা সেটা আমরা দেখার চেষ্টা করব। এরপর তার সাথে আছে আমাদের চলতি মূলধন ব্যবস্থাপনা। তাহলে এই দুটো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি। সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো।